রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার, এখন বাজে সকাল 7টা। তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে আমার গোপীনাথকে স্নান করিয়ে নিয়েছি। গোপীনাথকে স্নান করিয়ে এখন আমি শৃঙ্গার করছি। তারপরে আমি পুজো করব, আরতি করব, তারপরে সকালের বাল্যভোগ লাগাবো। তো বাবাও সকাল সকাল বাজার থেকে ফুল নিয়ে এলো। তো আজকে অনেকটা ফুল নিয়ে আসা হয়েছে, তার কারণ আজকে অনেক মালা গাঁথা হবে। আম পাতা, কলা পাতা, ফল, সব রকম অধিবাসের জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। তার কারণ বৃহস্পতিবারে আমাদের বাড়িতে নামযজ্ঞ অনুষ্ঠান। তো নামযজ্ঞের আগে সবসময় অধিবাস করতে হয়। তো আজ বুধবার, বৃহস্পতিবারে নাম হলে বুধবারে অধিবাস করতে হয়। তো আজকে আমাদের বাড়িতে সেই শুভ অধিবাস কীর্তন। তো সেই অধিবাসে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, মহাপ্রভু সকলকে আহ্বান করে আনা হয়। তো এই জন্য কি অধিবাস, নামযজ্ঞের আগে অধিবাস করতে হয়। তো যাই হোক, আমার এদিকে পুজো আরতি সব কিছু হয়ে গেছে। তো সেগুলো আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ বাড়িতে প্রোগ্রাম হলে, কোনো অনুষ্ঠান হলে মানে কাজের বেশি চাপ থাকে। তো মানে আমি কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করছি, যাতে তোমাদেরকে একটু একটু করে দেখাতে পারি। সব তো আর দেখানো সম্ভব নয়, সব তো দেখাতে গেলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি সকালে বাল্যভোগে পাস্তা বানিয়েছি, ফল আমানি করে ফল ভোগ লাগিয়েছি। তো আমি গোপীনাথকে পাস্তা ফল ভোগ লাগিয়ে ওপরে চলে এলাম। তো ওপরে এসে দেখছি আমার হাজব্যান্ডের বুন্দিয়া বানানো প্রায় মানে শেষ হয়ে এলো। তো তার কারণ আজকে বিকেলে অধিবাস কীর্তন। তো সেই অধিবাস কীর্তনে সকল বৈষ্ণবকে প্রসাদ দেওয়া হবে। তো বিকেলে অধিবাসে এটা ভোগ লাগানো হবে। তাও আমার হাজব্যান্ডের ইচ্ছা যে ও নিজে হাতে এইসব বানিয়ে বৈষ্ণব সেবা করবে, ভগবানের সেবা করবে। এই জন্য ও বুন্দিয়া বানিয়ে তৈরি করে তারপরে সিঙ্গারা বানাবে। তো বিকেলে এই বুন্দিয়া আর সিঙ্গারায় ভোগ লাগানো হবে। তো যাই হোক, ওর প্রায় বুন্দিয়া বানানো শেষ হয়ে গেল। প্রায় 5 কিলোর মতো বুঁদি বানানো হয়েছে। তো নিজে হাতেই সব কিছু করেছে। বেসনটাকে পুরো ফেটে নিয়ে পুরো মানে শিরা তৈরি করা, রস তৈরি করে, মানে সমস্ত কাজও নিজে করে নিজে হাতে বানিয়েছে। তো দেখো কত সুন্দরভাবে বুঁদিগুলো তৈরি করা হয়েছে। তো তো তোমরা অনেকেই জানো যে আমাদের মিষ্টির দোকান ছিল। তো মিষ্টির দোকান হওয়ার কারণে আমার হাজব্যান্ডের পুরো মানে মিষ্টির দোকানে হালুয়ায়ের কাজ ও জানা আছে। তো প্রথমে ও জানতো না। তো বৃন্দাবন ধামে আসার পর থেকেও সমস্ত কাজ এখানে শিখেছে। শেখার পর তো আমাদের বৃন্দাবনে যে হালুয়াইরা কাজ করে, তো ওয়েস্ট বেঙ্গলের লোক হালুয়াইদের সাথে এখানকার হালুয়াইয়ের কোনো মিল নেই। মানে এরা আলাদা রকম, সমস্ত আলাদা প্রসেসে কাজ করে। তো এখানে এসে ও বৃন্দাবনে এসে বৃন্দাবনে হালুয়াইরা যেভাবে সব কাজ করে সেইভাবে ও শিখেছে। তো খুব সুন্দরভাবে সব কিছু তৈরি করে। তো দেখো, আমি ওপরে এসে আবার দেখছি চারপাশে ওয়েদার কেমন আজকে। তো আজকে আকাশটা খুব মেঘলা, মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এতটা জোরে হচ্ছে না, আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে। তো যাই হোক, ওর বুঁদি বানানো তৈরি হয়ে গেছে। তো এখনও নিচে এলো, ওর পুজো করা বাকি ছিল। তো আমাদের সকলের পুজো করা হয়ে গেছে, তো ওরই শুধু পুজো করা বাকি ছিল। তো নিচে এসে এখন পুজো করছে। তো আমরা বাড়ির সকলেই কিন্তু পুজো করি, ভগবানের শ্রীচরণে তুলসী অর্পণ করি। কারণ দীক্ষিত ব্যক্তি মাত্রই ভগবানের শ্রীচরণে তুলসী অর্পণ করতে হয়। কারণ দীক্ষিত ব্যক্তি যদি ভগবানের অর্চন না করেন, ভগবানের শ্রীচরণে তুলসী অর্পণ না করেন, তাহলে কিন্তু তিনি নরকে গমন করেন। শাস্ত্রে পরিষ্কার বলা আছে, আর শাস্ত্রের কথাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তুমি দীক্ষা নিয়েছো কিন্তু ভগবানের পুজো করো না, তাহলে তো তোমাকে নরকে যেতেই হবে। দীক্ষা নিয়ে সবসময় ভগবানের পুজো করতে হয়। তো যাই হোক, পুজো হয়ে গেছে ওর, ওকে আমি খেতেও দিয়েছি। ও খেয়ে ওপরে চলে এসেছে। ওপরে এসে ও দেখো সিঙ্গারা যে বানাবে, মানে আমাদের এখানে সামোসা বলা হয়। তো সামোসা যে বানাবে তার জন্য সামোসার তরকারিটাও রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে তরকারিটা বানিয়েছে। তো তরকারিটা বানানো আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমাকে রান্নাঘরে রান্না করতে হচ্ছে, নিচে আমি রান্না করছি, আর আমার হাজব্যান্ড ওপরের ঘরে এসব তৈরি করছে। তো বারবার ওপর নিচ করতে করতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। আর আমি এদিকে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে।
কারণ জানোই তো বাড়িতে অনুষ্ঠান হলে না কাজের চাপটা একটু বেশি থাকে। আমি এদিকে রান্নাঘরে রান্না কমপ্লিট করছি, মা বাইরের কাজ করছে, আর এদিকে আমার হাজব্যান্ড ও ওপরে এইসব ভোগ রেডি করছে, কারণ 4টের মধ্যে এইসব বানিয়ে রেডি করতে হবে, তারপরে 4টের মধ্যে ভোগ লাগবে। এই জন্য তাড়াতাড়ি ও 4টের মধ্যে এগুলো তৈরি করার চেষ্টা করছে। তো আমি রান্না করতে করতে একটু ওপরে এসে দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো পুরো সিঙ্গারা বানানোটা দেখাতে পারিনি। কিভাবে ও সিঙ্গারার তরকারি বানিয়েছে, কিভাবে লুই কেটে ও সিঙ্গারাটাকে ভরছে, তো আমি ভরাটা শুধু তোমাদেরকে দেখাতে পেরেছি। আমি ওপরে এসে দেখছি ওর প্রায় কাজ শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ড যেভাবে কাজ করে না, খুব স্পিডে কাজ করে ও। তো আমি এসে মানে 10-15 মিনিটের মধ্যে এসে দেখছি ওর সিঙ্গারার তরকারি করা হয়ে গেছে। কারণ আমাদের এখানে আলু সিদ্ধ করে সবসময় সিঙ্গারার তরকারি করা হয়, অনেক জায়গায় আলু কেটেও করা হয়, কিন্তু আমাদের এখানে আলু সিদ্ধ করেই সিঙ্গারা বানানো হয়। তো আর সব রকম মশলা ইউজ করা হয়, এমন কোনো মশলা নাই যে এখানে সিঙ্গারার মধ্যে দেওয়া হয় না। মানে কালো মরিচ থেকে মানে গুলমরিচ থেকে আরম্ভ করে লং, দারচিনি, এলাচ, সব রকম ধনিয়া, জিরে, তারপরে খাটাই মশলা, সব রকম কিছু এখানে ইউজ করা হয়। আর এখানে সিঙ্গারাতে কিন্তু খাটাই মশলা অবশ্যই দেওয়া হয়, কারণ এখানকার সিঙ্গারা যদি টক টক না হয় এখানকার ব্রজবাসীরা সিঙ্গারা খাবেই না। মানে এখানকার ব্রজবাসীরা টক জিনিসটা একটু বেশি পছন্দ করে, তো আমাদের আবার টকটা ভালো লাগে না সিঙ্গারার মধ্যে টক দিলে, কিন্তু এখানকার বাবারা, এখানকার ব্রজবাসীরা এরা টক খায় সিঙ্গারাতে। তো দেখো সিঙ্গারা বানিয়ে ওর ভাজাও হয়ে গেল। তো ওর ইচ্ছে ও নিজে হাতে আজকে বৈষ্ণব সেবা করবে, এই জন্য ও কাউকে এসব কিচ্ছু করতে দেয়নি। নিজে হাতেই আলু সিদ্ধ করেছে, নিজে হাতেই সবজি বানিয়েছে, নিজে হাতেই সিঙ্গারা বেলে ভরে সব কিছু নিজে হাতে এখন সিঙ্গারা তেলে ছেড়ে দিয়েছে। তো টোটাল তোমার 100 পিসের মতো সিঙ্গারা বানানো হয়েছে। তো হাফ হাফ করে প্রথমে 50টা করে ভাজছে, প্রথমে 50টা দিয়েছে, তারপরে আবার 50টা করে ছাড়বে। তো সিঙ্গারা বানাতে অনেকটা টাইম লাগে, কারণ এটাকে একদম লো ফ্লেমে একদম হালকা হিটে করতে হয়। যত হালকা হিটে সিঙ্গারা ভাজা হবে তত সিঙ্গারা খাস্তা হবে। আর ময়ম দেওয়াটা, সিঙ্গারাতে যত বেশি ময়ম পড়বে তো তত বেশি সিঙ্গারা খাস্তা হবে। তো আমাদের মিষ্টির দোকানে যেভাবে বানাতো পুরো মেপে মেপে সব কিছু, ময়মটাও মেপে দেওয়া হতো, লবণটা যে দেওয়া হতো সিঙ্গারার মধ্যে সেটাও মেপে, তারপরে মানে ময়দাটা যে নেওয়া হতো কত পিস সিঙ্গারাতে কত কিলো ময়দা সেটাও মেপে মেপে সব কিছু করতে হয়। তো ওর একটা আইডিয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে সিঙ্গারা, আলুর কচুরি, বেরোই, খাস্তা কচুরি, মানে মিষ্টির দোকানের সব কাজ ও শিখে গেছে। তো প্রথমে ও জানতো না, তো এই বৃন্দাবন ধামে আসার পর সব কাজ ও শিখেছে এখানকার ব্রজবাসী হালওয়াইদের কাছ থেকে। কারণ আমাদের হালওয়াই, এই ব্রজধামের যে হালওয়াইরা আছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হালওয়াইদের মতো কাজ করে না, মানে অনেকটা আলাদা প্রসেসে এরা কাজ করে। তো দেখো এখানে সিঙ্গারা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এগুলো হালকা আছে ভাজতে হয়, এই জন্য একটু লেট হয়। আর এত খাস্তা হয়েছে সিঙ্গারাগুলো না, মানে এগুলো যখন নামাচ্ছিল তখনই মানে হাত দিতেই মানে ভেঙে যাচ্ছিল, এত খাস্তা হয়েছে। তো দেখো ওর কাজ প্রায় কমপ্লিট হয়ে এলো। মানে আমার হাজব্যান্ড কেমন বলো তো, কাজ থুয়ে বসে থাকতে পারে না, মানে কাজ করে ওর ওপর যেটা দায়িত্ব দেওয়া হয় সেই কাজটা করে তারপরে বসে থাকে। তো যাই হোক ওর সিঙ্গারা বানানো হয়ে গেল। মানে ও এটাই বলছে যে আমি যে এই হালওয়াইয়ের কাজটা শিখেছি, মানে আমার হাতের এই রান্নাটা সার্থক, কারণ এই রান্নাটা দিয়ে বৈষ্ণব সেবা হবে। আমাদের বৃন্দাবনে যে বলছে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, এই বৃন্দাবন ধামে যারা যারা বাস করে সকলেই বৈষ্ণব। তো এই বৈষ্ণবদের সেবা করার সৌভাগ্য হয়েছে, এর থেকে আর কি বেশি চাই। এই জন্য ওর ইচ্ছে ও নিজে হাতে যখন এত সুন্দর করে সিঙ্গারা বানাতে পারে, তো নিজে হাতেই ও সিঙ্গারা বানিয়ে ও ভক্তদেরকে প্রসাদ পাওয়াবে। তাই ও নিজেই সিঙ্গারা ছেড়ে নিজেই বেলে সব কিছু নিজে করেই ও তৈরি করছে। তো আজকে যে সিঙ্গারাটা এত সুন্দর করে বানিয়েছিল না, তো সবাই প্রসাদ পেয়ে খুবই প্রশংসা করেছে, আমার হাজব্যান্ডের ভীষণ প্রশংসা করেছে।
যারা যারা আজকে সিঙ্গারা খেয়েছে তারা সবাই তো অবাক যে এত সুন্দর সিঙ্গারা তোমরা কোথায় থেকে কিনে আনলে। তখন আমি বললাম যে না, এগুলো কিনে আনা না, বাড়িতেই তৈরি করা হয়েছে, আমার হাজব্যান্ড এগুলো সব বানিয়েছে, ও নিজে হাতে বৈষ্ণব সেবা করবে বলে। তো সবাই খুবই খুশি ওর হাতে সিঙ্গারা খেয়ে, কিন্তু একটা একটা করে কারো খেয়ে মন ভরেনি, তো বলেছে আমাদেরকে আবার বানিয়ে খাওয়াতে হবে। তো যাই হোক, এদিকে সিঙ্গারা বানানো সব রেডি হয়ে গেছে। তো এদিকে আমাদের পূজারী বাবাও চলে এসেছে। তো আমাদের এই পূজারী বাবাই সমস্ত অনুষ্ঠানটা পারি করেন। তো এই বাবা আমাদের বাড়িতে অধিবাস কীর্তনে সমস্ত গোজ গাছ, সমস্ত আসন করা, তারপরে ফুলের মালা দেওয়া, ঠাকুরকে সমস্ত কিছু রান্না করা থেকে আরম্ভ করে সব এই পূজারী বাবাই করেন। তো তারপরে রান্না করে পরিবেশন করা, ভোগ লাগানো, সব কিছু বাবা করে দেন। তো যাই হোক, বাবাই ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছেন বিকেলবেলা। সমস্ত ঠাকুরকে আজকে মালা পরানো হয়েছে, আর পরানোর পরে আসন করা হয়েছে। 7টা আসন হয়, তো তার মধ্যে একটা শ্রীকৃষ্ণ, রাধারানী আর মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর শ্রীবাস, মানে এই টোটাল 7টা আসন করা হয়। তো 7টা আসনে নামযজ্ঞ হওয়ার আগে আহ্বান করতে হয় রাধারানী শ্রীকৃষ্ণকে। তো আহ্বান করে এই আসনে বসানো হবে। তারপরে বৃহস্পতিবার সকাল 6টা থেকে নামযজ্ঞ শুরু হবে, শুক্রবার সকাল 6টা পর্যন্ত, মানে 24 ঘন্টা, যেটাকে অষ্টপ্রহর বলে। তো প্রতি বছর আমরা গুরুদেবের এই তিরোভাব তিথি পালন করি এইভাবে ধুমধাম করে। তো আমার গুরুদেবের তিরোভাব হয়েছিল হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে। তো সাধারণ মানুষের কি হয়, ডেট দিন দেখে মানে তিরোভাব পালন করা হয়, কিন্তু মহাত্মাদের সবসময় তিথি দেখে তিরোভাব মহোৎসব পালন করা হয়। মানে যে তিথিতে, দিন তারিখ দেখে না, যে তিথি হিসেবে। যেরকম আমার গুরুদেবের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে প্রাপ্তি হয়েছে, তো সেই তিথি অনুযায়ী আমরা বিরহ উৎসব পালন করি আমার গুরুদেবের। তো এই শুক্রবারে বৈষ্ণব সেবা, তো বৈষ্ণব সেবা দেওয়ার আগে নামযজ্ঞ করতে হয়। তো তার আগে অধিবাস কীর্তন, মানে টোটাল 3 দিন অনুষ্ঠান হয়। অধিবাস কীর্তন আজকে বুধবার, বৃহস্পতিবারে প্রতিদিন মানে পুরো দিন নাম চলবে, আর শুক্রবারে বৈষ্ণব সেবা। তো আমাদের পাড়ার সব প্রতিবেশীদের নিমন্ত্রণ করা হয়েছে, আমাদের কলোনিতে যারা যারা আছেন সকলকে নিমন্ত্রণ করা হয়েছে, রাধাকুণ্ডের বৈষ্ণবদের নিমন্ত্রণ করা হয়েছে। তো অধিবাসী আর বৈষ্ণবরা আসেন, মানে কিছু আসেন আর কিছু আসেন না, কিন্তু নামযজ্ঞ যেদিন বৈষ্ণব সেবা শুক্রবারে, তো শুক্রবারে সব বৈষ্ণব প্রসাদ পেতে আসবেন। আর অধিবাস কীর্তনে আজকে আমাদের পাড়ার সকলেই এসেছেন আমাদের বাড়িতে অধিবাস কীর্তন শুনতে। তো সবাই কীর্তন শুনবেন, এখানে প্রসাদ নেবেন। তো দেখো, এই কীর্তন শুরু হয়েছে। এই অধিবাস কীর্তন করা হয়, মানে অধিবাস কীর্তনের মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে আহ্বান করা। সকলকে আহ্বান করে আসনে বসানো হবে, কারণ নামযজ্ঞের আগে আহ্বানটা খুবই জরুরি হয়। তো এই নিয়মেই এই নামযজ্ঞ অনুষ্ঠান হয়। তো দেখো, কীর্তন শুরু হয়ে গেছে। তো এইদিকে আমার শ্রী গুরুদেব, তো আমার গুরুদেব কিভাবে কোথায় ভজন করেছেন, কোথায় সাধন করেছেন, কিভাবে সিদ্ধি লাভ করেছেন, সবটাই তোমাদেরকে বলবো পরের ভিডিওতে। তো আমার গুরুদেব এখানেই সাধনা করেছেন, বর্ষানাতে রাধাকুণ্ডেই তপস্যা করেছেন, এখানেই সাধনায় সিদ্ধি লাভ করেছেন, রাধারানীর দর্শন লাভ করেছেন। তারপরে এখানেই মানে রাধারানীর আদেশে প্রচার করেছেন, সকলকে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার পরে তারপরে এখানেই মানে আশ্রম করেছেন। আমার গুরুদেবের সব জায়গায়, বৃন্দাবনে, বর্ষানায় সব জায়গায় আশ্রম আছে। তো আমার গুরুদেব সম্পর্কে আমি পরের ভিডিওতে বলবো। আমার গুরুদেবের কিছু কিছু ভিডিও ক্লিপও করা আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে এত কিছু দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে যদি আমি বলতে যাই। তো দেখো, অধিবাসের শেষে সবাইকে মালা পরিয়ে দেওয়া হয়, সব ভক্তদেরকে মালা চন্দন করানো হয়। তো এই জন্য এতটা মালা গাঁথা হয়েছে। তো এই মালাগুলো সব বাড়িতেই গাঁথা হয়েছে, কারণ কিনে মালা এতটা মানে ভালো হয় না। তো বাড়িতে গাঁথলে কি হয়, মালাগুলো একদম ঠিকঠাক হয়। এই জন্য আজকে সকালবেলা এত ফুল আনা হয়েছিল, সেই ফুল দিয়ে মালা গাঁথা হয়েছে। সবাই যত ভক্ত এখানে থাকবে সকল বৈষ্ণববৃন্দকে এইভাবে মালা পরানো হবে। তো আজকে অধিবাসে খুব আনন্দ হয়েছে, আমাদের পাড়ার সকলেই আমাদের বাড়িতে এসেছেন অধিবাস শুনতে। তো এখন ভোগ লাগানো হয়ে গেছে। তো ফল আমানি করে সিঙ্গারা, ফল, তারপরে বুঁদি, এইসব কিছু ভোগ লাগানো হয়েছে।
তো অধিবাস কীর্তনের শেষে সকলকে প্রসাদ দেওয়া হবে। তো আমি তো পুরো ভিডিওটা ঠিকমতো ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি, তবু কাজের ফাঁকে ফাঁকে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। কারণ বাড়িতে অনুষ্ঠান থাকলে একটা কাজের চাপ থাকে, আর ছোট বাচ্চা নিয়ে কাজেরও অনেক প্রবলেম হয়। কারণ ছোট বাচ্চা নিয়ে জানোই তো সব কাজের মধ্যে আগে আগে যায়, তার কারণে কাজে অনেকটা লেটও হয়, আর মানে একটু অসুবিধাও হয় ছোট বাচ্চা থাকলে। তো এই জন্য আজকে মানে আমি ভিডিওটা ঠিকমতো ভালো করে করতেও পারিনি। তো কাজের ফাঁকে ফাঁকে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। তো জানি না তোমাদের ভালো লাগবে কি না, তাও আমি পুরো সিঙ্গাড়াটা বানানো রেসিপিটা দেখাতে পারিনি, কিভাবে সিঙ্গাড়া এখানে বানানো হয়। তো আমি আবার তোমাদেরকে সব দেখাবো। তো এখন অধিবাস হচ্ছে, তো আমার গোপীনাথকে দেখো মালা পরানো হয়েছে, কত সুন্দর সুন্দরভাবে মালা তৈরি করা হয়েছে। বাড়িতেই মালাগুলো তৈরি করা হয়েছে, কারণ মালা কিনতে গেলে এত সুন্দর মালা কিনতে পাওয়া যাবে না, এই জন্য বাড়িতেই ফুল এনে বানানো হয়েছে। এদিকে ভোগ লাগানো হয়ে গেছে, ভোগটা ঠাকুর ঘরে আছে। কীর্তন শেষ হলে তারপরে প্রথমে কীর্তনিয়াদের যারা যারা কীর্তন করেছেন, যারা যারা ভক্ত বৈষ্ণববৃন্দরা এসেছেন সকলকে প্রসাদ দেওয়া হবে। তারপরে আমাদের পাড়ার যারা আছে তারপরে পরে পাড়ার সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো দেখো কীর্তন হচ্ছে, তো অধিবাস কীর্তন হতে একটু টাইম লাগে, 1 ঘন্টার মতো সময় লাগে। তো আর প্রায় শেষ হয়ে এসেছে। তো সকলে কীর্তন শুনছেন, তার মধ্যে আবার লাইট চলে গেছিলো, প্রচণ্ড গরম ছিল লাইট চলে যাওয়ার পরে। আর আজকে যদিও হালকা হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তবু ঘরের মধ্যে না একটু গরমটা বেশি হয়। আর এত লোকজন এসেছে না, আরও গরমটা যেন বেশি লাগছে। আর লাইট চলে গেলে আরও একটু অসুবিধা হয়। তো যাই হোক, গুরুদেবকেও মালা পরানো হয়েছে, তো সকল ভক্তকেও মালা পরানো হয়েছে, গুরুদেবকেও মালা পরানো হয়েছে। তো দেখো এখন কীর্তন প্রায় শেষ হয়ে গেল, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো পূজারী বাবাই সকলকে প্রসাদ বেটে বেটে দিচ্ছেন, সিঙ্গাড়া ফল বুদি সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে। এবার প্রসাদ পেয়ে সবাই চলে যাবেন, আবার কাল সকাল থেকে হরিনাম সংকীর্তন স্টার্ট হবে। তো আর শুক্রবারে বৈষ্ণব সেবা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করি। রাধে রাধে।